আমাদের ইংরেজি ক্লাসটা এই ব্যাচের অনেকদিন পরে হচ্ছে। মাঝখানে আমার আ অফিসের ব্যস্ততার জন্য এবং তাছাড়াও মাঝখানে আ বেশ কিছু পরীক্ষা ছিল, যেমন মাদ্রাসা, কোডেসা ইত্যাদিগুলো ছিল। তো কন্টিনিউয়েশন টা সঠিকভাবে হয়ে ওঠেনি তোমাদের ব্যাচের। আমার যতদূর মনে পড়ছে আমরা টেন্স, সাবজেক্ট ভার্ব এই জায়গাগুলো পড়ছিলাম। আ এবং গত সম্ভবত ৩ সপ্তাহ আ বা এরকম সময় হবে যে আমাদের উম ক্লাসটা আরকি হয়নি। তো আজকে থেকে আমাদের আবার পুরোদমে শুরু হচ্ছে। আশা করছি, যেহেতু আমার একটু অফিসিয়াল ব্যস্ততা থাকবে আগামী আ কিছুদিন। তো সেইজন্য আ উম মানে মাঝে মধ্যে হয়তো একটু এদিক ওদিক হতে পারে। কিন্তু আশা করছি আ এবার থেকে পুরোদমে বিষয়টা কন্টিনিউ হতে থাকবে। আমাকে একটুখানি বলো তোমরা যে আ ঠিক কোথায় আমরা ছিলাম? মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমার মনে পড়ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছিল। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর ঠিক কোথায় ছিলাম আমরা? একটু বলতে পারবে? কতদূর হয়েছিল আমাদের? কতগুলো রুলস হয়েছিল বা কি কারোর কাছে লেখা আছে কি ব্যাচের? স্যার ৭ টা হয়ে গিয়েছিল। ৭ টা। ৭ নম্বরটা কি ছিল বলতে পারবে? একদম লাস্ট যে রুলটা হয়েছিল সেটা এক্সাক্টলি কি হয়েছিল? স্যার হ্যাভ হ্যাজ টা হয়েছিল। কোনটা? আর হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাজ টা, আচ্ছা। আ আচ্ছা, আমি একটু ১ম থেকে দাঁড়াও ১ মিনিট। আমি একটু ১ম থেকে বলি এগুলো। উম জাস্ট আ মিনিট। একদম ১ম এ ধরো আমাদের সম্ভবত এন্ড দিয়ে হয়েছিল যে আর্টিকেল কমন নেওয়ার যে প্রসঙ্গটা থাকে, সেইটা হয়েছিল সম্ভবত। যে কমন আর্টিকেল কোথায় এন্ড থাকলে কোথায় সিঙ্গুলার ধরা হবে, কোথায় প্লুরাল ধরা হবে, এই বিষয়টা হয়েছিল। তারপর সম্ভবত as well as এরকম বেশ কিছু শব্দ ছিল। যেই as well as, like, unlike এরকম বেশ কিছু শব্দ ছিল। যেই শব্দগুলো দিয়ে আমরা করেছিলাম যে এই শব্দগুলো থাকলে ফার্স্ট সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট কোনটাকে ধরে করতে হবে। তারপর বোধহয় or nor দিয়েছিল। যে or nor থাকলে আমরা কোনটা ধরে কি করব সেটা। আম তারপর অ সম্ভবত ওই আ each, every, either, neither এই বিষয়গুলো হয়েছিল। আচ্ছা। তারপরে কি হয়েছিল? আ each, every, either, neither এর পরে কালেক্টিভ নাউন বোধহয় হয়েছিল। আর আ scissors, trousers এইগুলো হয়েছিল। আর কিছু হয়েছিল কি? scissors, trousers, জিন্স, প্যান্টস এইগুলো হয়েছিল। আর ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এইগুলো কি হয়েছিল? ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স এগুলো হয়েছিল? হ্যাঁ স্যার, এগুলো হয়েছিল। হয়েছিল, আচ্ছা। অফ দিয়ে যেটা সেটা হয়েছিল? অফ থাকলে অফের আগেরটাকে ধরতে হয়। এটা সম্ভবত হয়নি। ঠিক আছে। না স্যার, এটা এটা হয়নি। এটা হয়নি। ওকে। তাহলে ৭ নম্বর পর্যন্ত হয়েছিল। আজকে তাহলে আমরা ৮ নম্বর থেকে শুরু করব। আর আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ করব। মানে এটা যেহেতু অনেকদিন ধরে আমাদের সেই চলছে। আ মানে তাছাড়াও মাঝখানে এই ডিসকন্টিনিউয়েশন টা হওয়ার ফলে আ আবার আটকে গেছে এটা। তাই অনেকদিন ধরে, মানে লিটারেলি অনেকদিন ধরে চলছে বিষয়টা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আজকে এটা আমরা শেষ করব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটার আমরা ৮ নম্বর রুলটা আজকে করব। ৮ নম্বর রুলটা হচ্ছে অফ। দেখো, এই অফ যে শব্দটা, এটা যদি আমরা আ লিটারাল মিনিং দেখি, লিটারাল মিনিং মানে আক্ষরিক অর্থ। যদি আমরা আক্ষরিক অর্থ দেখি তাহলে হচ্ছে যে আ এর, এর, এর বোঝায়। মানে কোনো কিছুর মানে কারোর কাছে, কোনো ব্যক্তির কাছে হতে পারে বা আম অন্য কারোর কাছে হতে পারে। কিছু একটা আছে তার কাছে। এরকম জিনিসটা বোঝায়, সেটা হচ্ছে অফ। মানে এর বোঝায় যেটা। এবার এবার এই অফ এর ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর ক্ষেত্রে কিভাবে প্রভাবটা পড়ে? ধরো কোথাও লেখা হলো যে the condition of the government
হসপিটালস ড্যাশ নট স্যাটিসফ্যাক্টরি। ঠিক আছে? এখানে ধরো তোমাকে দিয়েছে ইজ এবং আর এর মধ্যে কিছু একটা দিয়ে করতে হবে। মানে সিঙ্গুলার বা প্লুরাল দিয়ে করতে হবে। এবার আমরা কিভাবে এটাকে আইডেন্টিফাই করবো যে আমরা সিঙ্গুলার না প্লুরাল দিয়ে করবো? দেখো, প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে অফের মানে ড্যাশের ঠিক আগে হসপিটালস আছে। তার মানে এটা প্লুরাল হওয়া উচিত। যেহেতু হসপিটালস আছে, মানে লাস্টে এস আছে, সুতরাং প্লুরাল হওয়া উচিত। কিন্তু এটা অ্যাকচুয়ালি প্লুরাল হবে না। কেন হবে না? দেখো, আমরা যদি প্রথমে আক্ষরিক অর্থ থেকে এটাকে বুঝতে চাই, যে বলছে সরকারি হাসপাতালগুলোর অবস্থা স্যাটিসফ্যাক্টরি নয়। কন্ডিশন মানে অবস্থা স্যাটিসফ্যাক্টরি। কোথাও কিন্তু বলেনি সরকারি হসপিটালগুলো স্যাটিসফ্যাক্টরি নয়। যদি সরকারি হসপিটালগুলোর কথা বলা হতো, যে হসপিটালগুলো স্যাটিসফ্যাক্টরি নয়, তাহলে আমরা এখানে হসপিটালস প্লুরাল আছে এটা দেখে আমরা এখানে আর করতাম। কিন্তু কি বলছে যে সরকারি হাসপাতালগুলোর কন্ডিশন, অবস্থা, সরকারি হাসপাতালগুলোর অবস্থা স্যাটিসফ্যাক্টরি নয়। কন্ডিশনটা তো সিঙ্গুলার, তাই আমরা এখানে সিঙ্গুলার ভার্ব বসাবো। এটা হচ্ছে লজিক। আর যদি আমরা একটু ট্রিক থেকে যদি মনে রাখতে চাই যে কিভাবে বিষয়টা হচ্ছে, তাহলে আমরা মাথায় রাখবো এই যে অফ এর কথা বললাম না, অফ যদি থাকে তাহলে অফ এর আগেই যে জিনিসটা থাকে তাকে দেখে আমরা ভার্বটাকে বসাবো। কি বললাম বোঝা গেল? অফের পরের অংশটা নয়, অফের আগে যে আছে তাকে দেখে আমরা ভার্ব বসাবো। অর্থাৎ এখানে হসপিটালস আছে, ড্যাশের ঠিক আগে, ব্ল্যাঙ্কের ঠিক আগে হসপিটালস আছে। দেখি প্লুরাল, মানে প্লুরাল রয়েছে, কিন্তু প্লুরাল ভার্ব বসবে না। অফের আগে যেহেতু সিঙ্গুলার রয়েছে, তাই এখানে আমরা কি করবো? সিঙ্গুলার ভার্ব বসাবো। ঠিক আছে? তাহলে সিঙ্গুলার ভার্ব কি হবে? ইজ। দ্য কন্ডিশন অফ দ্য গভর্নমেন্ট হসপিটালস ইজ নট স্যাটিসফ্যাক্টরি। ঠিক আছে? বা যদি আরেকটা সেন্টেন্স নেওয়া হয়, তাহলে বলা হলো যে দ্য বয়েজ দ্য বয়েজ অফ দ্য স্কুল um, dash participating in the sports is are boys of the school dash participating in the sports. স্কুলের ছেলেরা তারা স্পোর্টস এ পার্টিসিপেট করছে। এবার দেখো এখানে ব্ল্যাঙ্কের আগে কি আছে? স্কুল, সিঙ্গুলার, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব বসা উচিত। কিন্তু এই যে অফ আছে, অফ থাকা মানে কি? অফের পরের অংশটাকে ধরবো না, অফের আগেরটাকে ধরবো। অফের আগে কি আছে? বয়েজ আছে, প্লুরাল। তাহলে ব্ল্যাঙ্কে কি বসবে? প্লুরাল ভার্ব বসবে। ঠিক আছে? যেহেতু অফের আগে প্লুরাল আছে, তাহলে বয়েজ প্লুরাল, সুতরাং প্লুরাল ভার্ব কোনটা? আর। কেমন? বা ধরো আরেকটা সেন্টেন্স যদি লিখি যে দ্য কোয়ালিটি অফ দিস ম্যাঙ্গোস ড্যাশ পুয়ার ইজ আর। কোয়ালিটি অফ দিস ম্যাঙ্গোস, এই আমগুলোর কোয়ালিটি খারাপ। তাহলে এখানে ব্ল্যাঙ্কের আগে ম্যাঙ্গোস আছে, প্লুরাল আছে, তাহলে প্লুরাল ভার্ব হওয়া উচিত। এখানে প্লুরাল ভার্ব হওয়া উচিত, কিন্তু যেহেতু অফ আছে, অফের আগে কি আছে? কোয়ালিটি, কোয়ালিটি সিঙ্গুলার, তাই এখানে কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে, সুতরাং ইজ বসবে। ঠিক আছে? তাহলে অফ দিয়ে যদি থাকে, তাহলে আমরা কি করব? অফের আগে যেটা রয়েছে তাকে দেখে আমরা ভার্ব বসাবো। অফের আগে সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার ভার্ব, অফের আগে যদি প্লুরাল থাকে তাহলে হচ্ছে প্লুরাল ভার্ব। আশা করি এটা ক্লিয়ার, কোনো ডাউট নেই। ডাউট থাকলে বলো। ওকে, এবার যেটায় আসবো সেটা হচ্ছে অ্যামাউন্ট বা কোয়ান্টিটি। অ্যামাউন্ট বা কোয়ান্টিটি। অ্যামাউন্ট মানে কি? পরিমাণ। কোয়ান্টিটি মানেও তাই, পরিমাণ। হুম? আ কিরকম? একদম এক্সাম্পল দিয়ে দেখি। আগেরটা যেমন আমরা এক্সাম্পল দিয়ে দেখলাম, এক্সাম্পল দিয়ে দেখি। ধরো বলা হলো যে 5,000 রুপিস ড্যাশ a big sum for me is বা আর। 5,000 রুপিস, ৫,০০০ টাকা ড্যাশ হলো একটা একটা বিগ সাম ফর মি, আমার জন্য একটা বড় অঙ্ক। বড় অঙ্ক মানে মানে বড়, বড় পরিমাণ, মানে বড় সংখ্যা আরকি, ৫,০০০ টাকা। এবার এখানে ইস বা আর,
দুটো অপশন দিচ্ছে, একটা সিঙ্গুলার একটা প্লুরাল। দেখো 5,000 রুপিস মানে কি? 5,000 রুপিস মানে 5,000 টাকা, সুতরাং 5,000 যখন, সেটা অবভিয়াসলি প্লুরাল হওয়া উচিত। কিন্তু এই যে অ্যামাউন্ট বা কোয়ান্টিটি, এটার বিষয়টা হচ্ছে একটু আলাদা। ৫,০০০ টাকা এটা কি? একটা কোয়ান্টিটি বা একটা অ্যামাউন্ট বোঝাচ্ছে। কোয়ান্টিটি না বলে অ্যামাউন্ট বললে ভুল, মানে ঠিক হবে আরকি। তো এটা একটা অ্যামাউন্ট বোঝাচ্ছে। ৫,০০০ টাকা একটা অ্যামাউন্ট। বলছে এটা আমার জন্য একটা বড় অঙ্ক। এবার দেখো, এই ৫,০০০ টাকাটাকে এখানে কি আলাদা, আলাদা ভাবে বলা হচ্ছে? মানে ১,০০০, ১,০০০, ১,০০০, ১,০০০, ১,০০০ এরকম ভাবে যখন বিষয়টা ৫,০০০ হচ্ছে, তখন সেটা আমার জন্য বড় অঙ্ক হচ্ছে। এমন তো বিষয়টা নয়। ৫,০০০ টাকাটাকে একত্রে বলা হচ্ছে যে ৫,০০০ টাকাটা একত্রে আমার জন্য একটা বড় অঙ্ক। তাহলে এটা যেহেতু একত্রে আমার জন্য একটা বড় অঙ্ক, সুতরাং এখানে ভার্বটা যেটা, সেটা সিঙ্গুলার ভার্ব হবে। ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখবো আমরা কি? যে অ্যামাউন্ট বা কোয়ান্টিটি যেটা, এখানে এই যে পরিমাণটা, এই পরিমাণটা এটাকে যদি একত্রে বোঝায়, একত্রে কিছু হচ্ছে, এটা যদি বোঝায়, তাহলে এর সাথে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। এবং যদি এই টাকাটা ছড়িয়ে যাওয়া বোঝায়, ঠিক যেমন আমরা ওই কালেক্টিভ নাউন এ করেছিলাম, বা ছড়িয়ে যাওয়া বা খরচ হওয়া বোঝায়, তাহলে সেটা হচ্ছে প্লুরাল ভার্ব। ওকে? তাহলে পরিমাণ মানে কোন পরিমাণ, সেটা যদি একত্রে বোঝায়, টাকার পরিমাণ বা অন্য যেকোনো পরিমাণ, সেটা যদি একত্রে বোঝায়, মানে একত্রে হচ্ছে বোঝায়, তাহলে সেটা সিঙ্গুলার ভার্ব। যদি ছড়িয়ে যাচ্ছে বা খরচ হচ্ছে এমনটা বোঝায়, তাহলে হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে এখানে যখন বলছে যে ৳৫,০০০ আমার জন্য বড় অঙ্ক, সেখানে তো ছড়িয়ে যাওয়া, খরচ হওয়া এসব কিছু বোঝাচ্ছে না। এখানে ৳৫,০০০ র পরিমাণটা একত্রে বোঝাচ্ছে। ৳৫,০০০ একত্রে হলে সেটা হচ্ছে আমার জন্য একটা বড় অঙ্ক। তাহলে obviously এখানে সিঙ্গুলার ভার্ব হবে। সেটা হচ্ছে ইস। ঠিক আছে? আবার ধরো, যদি আমরা একটা সেন্টেন্স এরকম বলি যে, আ ধরো বলা হলো এই ৳5,000 দিয়েই ধরো বলছি যে 5,000 ₹5,000 dash been spent on puja shopping, have ঠিক আছে? বলছে ৳৫,০০০ পূজা শপিং এ খরচ হয়েছে। এখানে has এবং have দুটো অপশন দিচ্ছে। আমরা জানি যে has এ যেহেতু s আছে তাই এটা সিঙ্গুলার এ হয়। have এ যেহেতু s নেই তাই এটা প্লুরাল এ হয়। তো ৳৫,০০০ পূজা শপিং এ খরচ হয়েছে। এবার দেখো এখানে কি হয়েছে, আগেরটা কি হচ্ছিল, ৳৫,০০০ একত্রে বোঝাচ্ছিল। এখানে ৳৫,০০০ খরচ হচ্ছে। খরচ হচ্ছে মানে কি? এই যে এখানে বলা হয়েছে যে খরচ হওয়া, ছড়িয়ে যাওয়া, আলাদা হয়, এরকম যদি বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করি। তো এখানে যেহেতু ৳৫,০০০ খরচ হয়েছে পূজা শপিং এ, তাই আমরা কি করব, এখানে have ব্যবহার করব, মানে প্লুরাল ভার্ব ব্যবহার করব। কেমন? আবার ধরো আমি লাস্ট একটা সেন্টেন্স দিই। এটার আনসারটা তোমরা বলবে। ধরো বলা হলো যে 6 কিলোমিটার ড্যাশ a long distance 6 কিলোমিটার ড্যাশ a long distance to travel। ব্র্যাকেটে ধরা আছে is এবং are। ৬ কিলোমিটার ট্রাভেল করার জন্য একটা লম্বা ডিসট্যান্স। সো একটা ৬ কিলোমিটার হচ্ছে একটা লম্বা ডিসট্যান্স ট্রাভেল করার জন্য। এখানে কি হবে? সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? মানে is হবে না are হবে? বলো দেখি এটা। ইজ কি হবে স্যার? ইজ হবে। কেন ইজ হচ্ছে? তার কারণ ৬ কিলোমিটারটা পুরোটা আমার জন্য হচ্ছে, মানে একত্রে বলা হচ্ছে যে এটা একত্রে হচ্ছে আমার বলা জন্য আছে। ডিসট্যান্স। ঠিক আছে? একদম। একত্রে বলা হচ্ছে। মানে এটা ছড়িয়ে যাচ্ছে না, আলাদা হচ্ছে না, খরচ হচ্ছে না, এরকম কোনো বিষয় এখানে বোঝানো হচ্ছে না। ৬ কিলোমিটার একত্রে আমার জন্য একটা লম্বা ডিসট্যান্স। তাহলে যেহেতু ৬ কিলোমিটার একত্রে একটা লম্বা ডিসট্যান্স আমার জন্য, তাই এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হচ্ছে, যেটা হচ্ছে ইস। ঠিক আছে? এই হলো তাহলে অ্যামাউন্ট বা কোয়ান্টিটি যদি বোঝানো হয়, তাহলে এটা হবে। আচ্ছা। এবার এই অ্যামাউন্ট কোয়ান্টিটির সাথে যুক্ত আরেকটা জিনিস রয়েছে। আচ্ছা, এতদূর পর্যন্ত কারো কোনো ডাউট থাকলে বলো আগে। তারপরে পরের অংশে যাই। স্যার অফ থেকেই হয়েছে স্যার আজকে? অফ থেকেই হয়েছে। এটাই শুরু। আচ্ছা স্যার। ঠিক আছে? আমাদের দেরি করে আজকে অনেকটা ক্লাস শুরু হয়েছে, অফ থেকেই হয়েছে। নাম্বার 10, যেহেতু আমরা অ্যামাউন্ট বা কোয়ান্টিটি বললাম, তো এর কাছাকাছি যেটা যায় সেটা হচ্ছে নাম্বার।
অ্যামাউন্ট বা কোয়ান্টিটি মানে পরিমাণ, টাকার অঙ্ক এরকম বোঝায়। আর নাম্বার মানে হচ্ছে সংখ্যা বোঝায়। তো যদি এরকমটা হয় যে আ নাম্বার অফ বা আ গ্রেট নাম্বার অফ বা আ লার্জ নাম্বার অফ, আ লার্জ নাম্বার অফ, ঠিক আছে? এইগুলো মানে কি? আ নাম্বার অফ, আ গ্রেট নাম্বার অফ, আ লার্জ নাম্বার অফ মানে হচ্ছে একাধিক সংখ্যায় যদি কিছু থাকে বা অনেক সংখ্যায় যদি কোনো কিছু থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে আ নাম্বার অফ বা আ গ্রেট নাম্বার অফ বা লার্জ নাম্বার অফ, এইগুলো দিয়ে সেটাকে বলে থাকি। এইটার সঙ্গে সবসময় আমরা যেটা করব সেটা হচ্ছে প্লুরাল ভার্ব। আমরা এক্সাম্পল না দিলে বোঝা যাবে না। যেমন ধরো বলা হলো যে a number of girls, a number of girls dash attended the function. Full stop. A number of girls dash attended the function. ধরো ব্র্যাকেটে দুটো অপশন আছে, হ্যাজ এবং হ্যাভ। ওকে? এবার a number of girls মানে কি? a number of girls মানে হচ্ছে অনেকগুলো মেয়ে ফাংশনটা অ্যাটেন্ড করেছে। ঠিক আছে? তাহলে সেখানে অনেকগুলো মেয়ে যখন ফাংশন অ্যাটেন্ড করেছে, তার মানে সেখানে obviously plural verb ই হওয়া উচিত, যেটা আমরা আগেই লিখেছি। যে a number of, a great number of, a large number of এগুলো যদি থাকে তাহলে সেখানে plural verb করব। কেন করব? তারপর এটার মানেই হচ্ছে অনেকগুলো। a number of মানে অনেকগুলো মেয়ে। এখানে যদি a number of এর জায়গায় যদি a great number of থাকে বা large number of থাকে, তার মানেও অনেকগুলো মেয়ে, একাধিক মেয়ে বা অনেকগুলো মেয়ে। তার মানে এটা plural verb হবে। অর্থাৎ has এবং have এর মধ্যে থেকে আমরা have টাকে চুজ করে নিচ্ছি। তাহলে আমরা এই রুলটাকে আলাদা করে করছি কেন? এর তো মানেই হচ্ছে অনেকগুলো। তাহলে আলাদা করে করছি কেন? তার কারণ হচ্ছে এখানে একটা কনফিউজিং জিনিস থাকে। সেটা হচ্ছে আম মানে a number of, a great number of, আ a large number of এগুলো মানে আ যদিও মানে অনেকগুলো বোঝায়। কিন্তু এর খুব কাছাকাছি একটা ফ্রেজ থাকে, এটাকে আমরা এক্সেপশন হিসেবে ধরছি। সেটা হচ্ছে the number of। মানে আমরা এটাকে দেখে ওই a number of, a great number of এগুলো হচ্ছে the number of টাকে দেখলেও আমরা প্লুরাল ভার্ব করে দিই। কিন্তু the number of টা এর সাথে কিন্তু এর সাথে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসে। ঠিক আছে? এটা হচ্ছে ব্যতিক্রম। কেন এর সাথে সিঙ্গুলার ভার্ব বসে? একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। ধরো বলা হলো the number of girls that attended the function dash 30। ঠিক আছে? ধরো এখানে is এবং are দিয়ে দেওয়া হলো। একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। তাহলে এই the number of যেখানে হচ্ছে, এই যে the number of girls, এটাকে আমরা সিঙ্গুলার ধরছি কেন? তার কারণ the number of girls মানে অনেকগুলো মেয়ে বোঝাচ্ছে না। the number of girls মানে হচ্ছে এই সংখ্যাটা বোঝাচ্ছে। যে কতগুলো সংখ্যক মেয়ে ফাংশনটা অ্যাটেন্ড করেছে, সেই সংখ্যাটা হচ্ছে 30। তাই জন্য এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়। ঠিক আছে? এটা হলো লজিক। এবার সহজে তোমরা কিভাবে মনে রাখতে পারো যে এই নাম্বার অফ এর সাথে যদি কোথাও a থাকে তাহলে সেগুলো প্লুরাল। নাম্বার অফ এর সাথে যদি কোথাও দা থাকে সেটা হচ্ছে সিঙ্গুলার। এটা হচ্ছে সহজভাবে মাথায় রাখতে পারো। আর যদি আমরা লজিক দিয়ে মাথায় রাখতে চাই, লজিক দিয়ে মাথায় রাখতে গেলে কিভাবে মাথায় রাখবো? এটা তো লজিক দিয়ে মাথায় রাখতে চাইলে কিভাবে মাথায় রাখবো যে the number of girls that attend the function dash 30 মানে উম সেই সংখ্যাটা যত সংখ্যক মেয়ে ফাংশন অ্যাটেন্ড করছে সংখ্যাটা হচ্ছে 30। তাহলে the number of মানে এই সংখ্যাটাকে বোঝায়। মানে এই নাম্বার মানে সংখ্যা বোঝাচ্ছে। এই সংখ্যার সঙ্গে সিঙ্গুলার হবে। ঠিক আছে? সংখ্যা যদি একত্রে বোঝাচ্ছে ৩০ জন। তো এই হলো ব্যাপার। আম আর এখানে আরেকটা জিনিস একটু বলে দিই। যদি নাম্বারের জায়গায় কোথাও অ্যামাউন্ট থাকে, ধরো বলা হলো যে আম মানে নাম্বার-টাম্বার এগুলো কি? এই যে এখানে আমরা যা কিছু দেখছি ধরো এই নাম্বার ইত্যাদি, এগুলো হচ্ছে কাউন্টেবল এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখো এই গার্লস-ফার্লস এগুলো সব কাউন্টেবল, মেয়েদের কাউন্ট করা যায়। কাউন্টেবল এগুলো সব। ঠিক আছে? যদি এটা আনকাউন্টেবল এর মতো করে কিছু হয়, আনকাউন্টেবল এর যদি কিছু হয়, যেমন ধরো একটা সেন্টেন্স লেখা হচ্ছে
a great number of sugar dash added to the সলিউশন। তোমাকে ব্র্যাকেটে ধরে বলা হলো was বা were। এখানে একটা গন্ডগোল আছে। সেটা ১ম এ আমরা ঠিক করব, তারপর was were আছে। দেখো সেটা হচ্ছে সলিউশন মানে কি? সলিউশন মানে কোনো একটা দ্রবণ। সেই দ্রবণে a great number of sugar, a number of মানে আমরা বুঝি যে সেটা হচ্ছে অনেকগুলো, মানে অনেকটা যখন বোঝানো হয় সেটা। তো ওই যে অনেকগুলো চিনি মেশানো হলো সলিউশন দ্রবণটার মধ্যে, দ্রবণের মধ্যে। এবার দেখো এখানে এই যে নাম্বার শব্দটা ব্যবহার করেছে এটা কতটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট, এটাই হচ্ছে প্রশ্ন। যে a great number of sugar dash added to the solution। কেননা সুগার জিনিসটা কি? সুগার মানে চিনি, চিনি জিনিসটা কি? চিনি জিনিসটা হচ্ছে আনকাউন্টেবল। আমরা কাউন্টেবল যখন হচ্ছে সেখানে আমরা এই নাম্বার-টাম্বার গুলো ব্যবহার করি। কিন্তু আনকাউন্টেবল যখন হয় সেখানে আমরা কোথাও নাম্বার ব্যবহার করতে পারি না। আমরা এখানে কি ব্যবহার করি? অ্যামাউন্ট। এগুলো এই স্পট দি এররেও আসে এগুলো। যে কোথায় ভুল আছে বের করো। এরকম ভুল থাকতে পারে যে আনকাউন্টেবল যেটা হয় সেখানে কখনো নাম্বার হয় না, সেটা হচ্ছে অ্যামাউন্ট। কাউন্টেবল এর ক্ষেত্রে সেখানে নাম্বার হচ্ছে। নাম্বার শব্দটা আমরা ব্যবহার করছি। ঠিক আছে? তাহলে a great amount of sugar dash added to the solution। এবার তাহলে এই ড্যাশে কি বসবে? সিঙ্গুলার বসবে না প্লুরাল বসবে? আমরা জানি "ই" দিয়ে যদি থাকে তাহলে আমরা সেখানে প্লুরাল করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে এটাকেও একটা এক্সেপশন হিসেবে ধরতে পারো। আনকাউন্টেবল যখনই হয় তখন তার পরিমাণ যতই হোক না কেন, ঠিক আছে? a great amount মানে প্রচুর চিনি, হ্যাঁ? যতটাই হোক না কেন সেখানে আমরা সিঙ্গুলার বসাই। সেখানে আমরা আনকাউন্টেবল যেই হয়ে যাচ্ছে সেখানে আমরা সিঙ্গুলার ভার্ব বসাই। কেমন? তাহলে সিঙ্গুলার ভার্ব এখানে কি বসবে? বাস। ওকে? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যে প্রথমত a number of, a great number of, a large number of মানে হচ্ছে প্লুরাল। এক্সেপশন হচ্ছে এর জায়গায় যদি দা থাকে, দা নাম্বার অফ, তাহলে সেটা সিঙ্গুলার। তৃতীয়ত হচ্ছে যদি আনকাউন্টেবল যদি হয়, যদি আনকাউন্টেবল কোনো জিনিস হয় তাহলে আ গ্রেট অ্যামাউন্ট থাকুক আর দা গ্রেট অ্যামাউন্ট থাকুক, যেটাই থাকুক না কেন সেখানে আমরা কি বসাবো? ওয়াজ মানে মোট কথা সিঙ্গুলার বসাবো। সিঙ্গুলার ভার্ব সেখানে আমরা বসাবো। ঠিক আছে? তাহলে এই নাম্বার, কোয়ান্টিটি, আ আ গ্রেট নাম্বার, দা গ্রেট নাম্বার এগুলো আশা করি বোঝা গেল। কোন ডাউট থাকলে বলো এটা নিয়ে। আর কোন ডাউট আছে? ১১ নম্বর। ১১ নম্বর। যেহেতু আমরা এই কাউন্টেবল আনকাউন্টেবল সংক্রান্ত কিছু করেছি, তো ওই কাউন্টেবল আনকাউন্টেবল এর মধ্যে আমরা পরেরটাতেও থাকি। যদি অল থাকে, এই অল শব্দটা আমরা আগে এরকম বিভিন্ন শব্দ দেখি, যেমন অফ দিয়ে দেখলাম, নাম্বার দিয়ে দেখলাম। এরকম অল শব্দটা যদি থাকে সেখানে আমরা কিভাবে কি করব? সিঙ্গুলার না প্লুরাল কি করব? এবার মনে হতেই পারে যে অল থাকা মানেই তো সেটা হচ্ছে প্লুরাল। অল মানে তো সবাই বোঝায়, সবাইকে একসাথে বোঝায়। তাহলে সবাইকে যদি বোঝানো হয়, সবাইকে বোঝানো মানে তো একটা জিনিস নয়, সেটা অনেকগুলো জিনিস। তাহলে অনেকগুলো জিনিস মানে সেখানে obviously প্লুরাল হবে। কিন্তু না। এখানে একটু গল্প আছে। এই কাউন্টেবল আনকাউন্টেবল। দেখো, অল দুভাবে ব্যবহার করা হয়। একটা হচ্ছে কাউন্টেবল এর জন্য। আচ্ছা, কাউন্টেবল আনকাউন্টেবল যেটা গোনা যায়, যেটা গোনা যায় না। কাউন্টেবল গোনা যায়, আনকাউন্টেবল গোনা যায় না। আনকাউন্টেবল। ২ রকম ভাবে অল এর ব্যবহার হতে পারে। কাউন্টেবল এর ক্ষেত্রে, আনকাউন্টেবল এর ক্ষেত্রে। কাউন্টেবল এর ক্ষেত্রে, কাউন্টেবল এর ক্ষেত্রে আ মানে যদি অল থাকে সেখানে আমরা প্লুরাল ভার্ব দিই। কেন দিই? আসছে। আনকাউন্টেবল এর ক্ষেত্রে যদি অল থাকে সেখানে আমরা সিঙ্গুলার ভার্ব দিই। ঠিক আছে? এবার দেখো, আ সেন্টেন্স যদি আমরা এখান থেকে তৈরি করি। All the students
all the students dash going to a picnic. All the students dash going to a picnic. সমস্ত স্টুডেন্টরা পিকনিকে যাচ্ছে, সমস্ত স্টুডেন্টরা একটা পিকনিকে যাচ্ছে। ঠিক আছে? ইজ এবং আর সিঙ্গুলার প্লুরাল কোনটা হবে? দেখো, আহ, সব স্টুডেন্টরা পিকনিকে যাচ্ছে, মানে অবভিয়াসলি প্লুরাল হবে, সবাইকে বলছে। এবং এই কারণেই এখানে বলা হয়েছে যে অল যদি কাউন্টেবল হয় তাহলে সেখানে প্লুরালই হবে। এই যে স্টুডেন্টদের কাউন্ট কাউন্ট করা যায়, সমস্ত স্টুডেন্টরা বলছে, সমস্ত স্টুডেন্টরা মানে স্টুডেন্টদের কাউন্ট করা যায়। তো যেহেতু কাউন্ট করা যায়, স্টুডেন্টদের যদি কাউন্ট করা যায়, তাই এখানে প্লুরাল হবে, যেমনটা হওয়ার কথা। তাহলে আর অল দ্য স্টুডেন্টস আর গোয়িং টু আ পিকনিক। কিন্তু যদি ধরো এখানে এরকম বিষয়টা হচ্ছে, অল ড্যাশ ওয়েল, ব্র্যাকেটে ইজ আর। আমরা সেই থ্রি ইডিয়টস মুভিটা আশা করি এখানে সবাই দেখেছেন নিশ্চয়ই। তো সেই থ্রি ইডিয়টস এ এটা একটা খুব মানে ফেনোমেনাল ডায়ালগ ছিল আর কি, ফেনোমেনাল ডায়ালগ ছিল যে অল ইজ ওয়েল। তো সেইখানে আক্ষরিকভাবে ওটাকে দেখতে গেলে মনে হতেই পারে যে অল ইজ ওয়েল মানে সব ঠিক আছে। তাহলে সব ঠিক আছে যখন, সেই সবটা নিশ্চয়ই প্লুরাল হওয়া উচিত, তবে তার সাথে আর হওয়া উচিত, ইজ কেন হচ্ছে? তো এর কারণটা হচ্ছে এইটা, যে যখন আমি বলছি যে অল ইজ ওয়েল, সব ঠিক আছে, তাহলে তাহলে এই সব ঠিক আছে মানে, মানে এই সব মানে কতটা? সব মানে কতগুলো? তার কি কোনো পরিসীমা এখানে আছে? না। বা সব মানে কোন আগেটা যেমন বলা হয়েছিল অল দ্যা স্টুডেন্টস মানে সমস্ত স্টুডেন্টরা। তো সেখানে একটা একটা নির্দিষ্ট সংখ্যায় কিছু বলে দেওয়া হচ্ছে, নির্দিষ্ট সংখ্যায় নয়, মানে আমরা আমরা বুঝতে পারছি যে এখানে সব মানে কি? সব মানে ওই সমস্ত স্টুডেন্টদের কথা বলা হচ্ছে। ঠিক আছে? এই স্টুডেন্টদের সবার কথা বলা হচ্ছে। তো এটার ক্ষেত্রে আমরা প্লুরাল করেছিলাম এবং আমরা ধরেছিলাম যে ওটা হচ্ছে কাউন্টেবল, যেহেতু স্টুডেন্টদের কাউন্ট করে। এবং যখনই বলছি সব ঠিক আছে, তাহলে এই সব ঠিক আছে মানে কোন জিনিসগুলো ঠিক আছে? সেটা তো আমার এখানে কোনো পার্টিকুলারলি কিছু বলা হচ্ছে না। কারণ এটাকে তো কাউন্ট করা যাচ্ছে না যে সব মানে কি জিনিস, কতগুলো জিনিস। তাই এটা হচ্ছে আনকাউন্টেবল। সেইজন্য আমরা দেখেছি যে আনকাউন্টেবল যেখানে হচ্ছে সেখানে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। তাহলে এখানে আমরা অল ইজ ওয়েল সিঙ্গুলার ভার্ব ব্যবহার করছি। ঠিক আছে? আম ধরো এটা এটা এই শেক্সপিয়ারের একটা নাটক ছিল। যে নাটকটার নাম ছিল 'অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল'। যার শেষ ভালো বাংলায় আমরা যেটাকে বলি যে যার শেষ ভালো তার সব ভালো। হুম? 'অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল'। দেখো অল এর সাথে ইজ ব্যবহার করা হচ্ছে। যার শেষ ভালো তার সব ভালো। তো সব ভালো মানে কোন জিনিসগুলো ভালো? বা কতগুলো জিনিস ভালো? সেটা তো এখানে বোঝা যাচ্ছে না কোনোভাবে। তো সেটা obviously uncountable। তাই জন্য দেখো অল এর সাথে কি হচ্ছে? ইজ মানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে? ক্লিয়ার এটা এত পর্যন্ত? কোনো ডাউট থাকলে বলো কারোর। ৮, ৯, ১০, ১১ ৪ টে। ৪ টে নিয়ে কারো কোনো ডাউট থাকলে বলো। নেই। ওকে। ১২। ১২ তে দুটো শব্দ। একটা হচ্ছে পুলিশ, একটা হচ্ছে আর্মি। তো দুটো খুব কাছাকাছি শব্দ। ডিফেন্স রিলেটেড দুটো শব্দ। মানে ডিফেন্স রিলেটেড দুটো সেক্টরের যারা কর্মচারী, আম তাদেরকে মানে পুলিশ এবং আর্মি দুটো খুব কাছাকাছি দুটো শব্দ। দুজনেই প্রোটেকশন দেন। তো এইখানে আম মানে দুটো কাছাকাছি শব্দ হলো, দুটোর মধ্যে বেশ কিছুটা ফারাক রয়েছে। কিরকম? পুলিশের সাথে আমরা
প্লুরাল ভার্ব দিই। আর আর্মির সাথে আমরা সিঙ্গুলার ভার্ব দিই। হয়তো আমরা এটা ধরে নিই যে পুলিশ কম এফিসিয়েন্টে অনেক লোক লাগে, তাই প্লুরাল ভার্ব লাগে। আমি বেশি এফিসিয়েন্ট, তাই সিঙ্গুলার ভার্ব লাগে। এমন কিছু হতে পারে, জানি না। তো অ্যাকচুয়ালি সেরকম নয়, জোকস অ্যাপার্ট, মানে ওটা জাস্ট বললাম। এটা চিরাচরিতভাবে চলে আসছে, তাই এভাবে করা হয়। তো পুলিশের সাথে হচ্ছে প্লুরাল ভার্ব ব্যবহার করি আমরা। কিভাবে করি আসছি, আমি এক্সাম্পলে আসছি। যদি পুলিশের জায়গায় এটা পুলিশম্যান হয়ে যায়। পুলিশম্যান মানে কি? পুলিশম্যান মানে একজন পুলিশের কর্মচারীর কথা বোঝানো হচ্ছে, একজন পুলিশম্যানের কথা বোঝানো হচ্ছে। তাহলে সেখানে হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আবার এটা যখন পুলিশমেন হয়ে যাচ্ছে, পুলিশমেন মানে কি? পুলিশমেন মানে অনেকগুলো পুলিশের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে আবার প্লুরাল ভার্ব হচ্ছে। পুলিশমেন যখন হচ্ছে, তখন সেটা প্লুরাল ভার্ব হচ্ছে। কেমন? তাহলে পুলিশ হচ্ছে প্লুরাল ভার্ব, মানে পুলিশের সাথে যে ভার্বটা বসবে সেটা প্লুরাল ভার্ব। পুলিশম্যান হচ্ছে তার সাথে সিঙ্গুলার ভার্ব বসবে, পুলিশমেন হচ্ছে তার সাথে প্লুরাল ভার্ব বসবে আবার। আ এক্সাম্পল যদি দেওয়া হয়, তাহলে বলা হলো, "দ্য পুলিশ ড্যাশ অ্যারেস্টেড দ্য থিভ" ব্র্যাকেটে হ্যাজ বা হ্যাভ রয়েছে। তাহলে আমরা এখানে কি করব? "দ্য পুলিশ ড্যাশ অ্যাটেন্ডেড দ্য থিভ" সরি, অ্যারেস্টেড দ্য থিভ। দ্য পুলিশ ড্যাশ অ্যারেস্টেড দ্য থিভ। পুলিশ থিফকে, চোরকে অ্যারেস্ট করেছে। এবার এখানে দেখো পুলিশ রয়েছে। পুলিশ মানে আমরা নরমালি এখানে কি লিখবো? পুলিশ হ্যাজ অ্যারেস্টেড, সিঙ্গুলার দেব, কিন্তু না। পুলিশ যখন রয়েছে আমাকে সেখানে প্লুরাল দিতে হবে। পুলিশের সাথে প্লুরাল ভার্ব। পুলিশম্যান হলে সিঙ্গুলার ভার্ব, পুলিশমেন হলে আবার প্লুরাল ভার্ব। তাহলে পুলিশ যখন আমাকে প্লুরাল ভার্ব দিতে হবে, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে আমরা এখানে হ্যাভ বসাবো। দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড দ্য থিভ। ঠিক আছে? আবার আর্মির ক্ষেত্রে কি বললাম? আর্মির ক্ষেত্রে ঠিক উল্টে যাচ্ছে। আর্মির ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব। তাহলে আর্মি ম্যান মানে আর্মি ম্যানও যথারীতি একজন আর্মি ম্যানকে বোঝাচ্ছে, সেটাও সিঙ্গুলার ভার্বই হবে। কিন্তু যখন একটা আর্মি মেন হচ্ছে, আর্মি মেন যখন হচ্ছে, মেন মানে প্লুরাল। আর্মি মেন যখন হচ্ছে, তখন সেটা আবার প্লুরাল ভার্ব নিচ্ছে। ঠিক আছে? তাহলে আর্মি সিঙ্গুলার ভার্ব, আর্মি ম্যান সিঙ্গুলার ভার্ব, আর্মি মেন হচ্ছে প্লুরাল ভার্ব। কেমন? আমি এটার এক্সাম্পল দেখাচ্ছি না, একই জিনিস। আর্মি থাকলে সিঙ্গুলার ভার্ব তার সাথে করবে, আর্মি ম্যান থাকলে সিঙ্গুলার, আর্মি মেন থাকলে প্লুরাল ভার্ব। পুলিশেও তাই, পুলিশ থাকলে প্লুরাল ভার্ব, পুলিশ ম্যান হলে সিঙ্গুলার, পুলিশ মেন হলে আবার প্লুরাল হয়ে যাচ্ছে। মানে এই দুটোকে আলাদা করে মুখস্থ করার কিছু দরকার নেই। পুলিশ ম্যান মানে তো এমনিতেই সিঙ্গুলার হবে, মেন মানে এমনিতেই প্লুরাল হবে, এখানেও তাই। আর্মি ম্যান মানে এমনিতেই সিঙ্গুলার, মেন মানে এমনিতেই প্লুরাল। মাথায় রাখবে কোনটা? পুলিশটা আর আর্মিটা। পুলিশ প্লুরাল, আর্মি সিঙ্গুলার, এইটা মাথায় রাখবে। আর ওই ম্যান মেন ওটা সব ক্ষেত্রেই একই, মানে ম্যান হলে সিঙ্গুলারই হবে, মেন হলে প্লুরালই হবে, এটা নতুনত্ব কিছু নেই তার মধ্যে। কেমন? এবার হচ্ছে আমাদের লাস্ট ওয়ান। আমরা লম্বা সময় জুড়েই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করছি। একদম লাস্ট ১৩ নম্বর যেটা। ১৩ নম্বর হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কিরকম হয়? ধরো কোনো WH ওয়ার্ড বা দ্যাট, এগুলো দিয়ে জেনারেলি রিলেটিভ প্রোনাউন হয়। আম এটা কি করে, মানে এর কাজটা কি? WH ওয়ার্ড মানে কি? মানে ধরো হুইচ, হ্যাঁ, হোয়াই, আ এই ধরনের যেগুলো আরকি হয়। আ হোয়াই ঠিক হয় না। মানে ধরো হুইচ, হোয়াট, এগুলো সব রিলেটিভ প্রোনাউন। WH ওয়ার্ড যেগুলো আরকি। এর কাজটা কি? কাজটা হচ্ছে এর বাঁদিকে একটা অংশ থাকে, ডান দিকে একটা অংশ থাকে। সেন্টেন্সের। সেন্টেন্সের একটা অংশের বাঁদিকে থাকে, একটা অংশের ডান দিকে থাকে। তো সেই দুটোকে কানেক্ট করে হচ্ছে এই রিলেটিভ প্রোনাউনটা। WH ওয়ার্ডটা ও দ্যাট। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এটা কি করে? বাঁদিকের অংশটার সঙ্গে ডান দিকের অংশটাকে কানেক্ট করে। কানেক্টর হিসেবে কাজ করে। এবার এই রিলেটিভ প্রোনাউন এর বিষয়টা কেন বলা হচ্ছে? ধরো একটা সেন্টেন্স লেখা হলো যে, "হি ওয়ার্কস ইন a company which
dash started in 1990। সে একটা কোম্পানিতে কাজ করে যেটা স্টার্ট হয়েছিল 1990 তে, 1990 সালে। এবার দেখো, উম এখানে আমরা রিলেটিভ প্রোনাউন কোনটা পাচ্ছি? which। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এর কাজটা কি? বাঁ দিকের অংশটার সঙ্গে ডান দিকের অংশটাকে কানেক্ট করা। এটা হচ্ছে এর কাজ। এবার দেখো রিলেটিভ তাহলে এই which এর পরে আমরা এখানে ধরো আছে was, were। তাহলে which এর পরে আমরা was বসাবো নাকি were বসাবো? মানে সিঙ্গুলার বসাবো নাকি প্লুরাল বসাবো? সেটা কি করে বুঝবো? which টা which তো সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে। সিঙ্গুলার হচ্ছে না প্লুরাল হচ্ছে সেটা আমরা কি করে বুঝবো? এটার বিষয়টা হচ্ছে রিলেটিভ প্রোনাউন তার ঠিক আগের যে শব্দটা থাকে, ঠিক আগের যে শব্দটা তাকে ইন্ডিকেট করে। অর্থাৎ আগের শব্দটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমি সিঙ্গুলার ভার্ব বসাবো। আগের শব্দটা যদি প্লুরাল হয় তাহলে আমি প্লুরাল ভার্ব বসাবো। ঠিক আছে? মানে রিলেটিভ প্রোনাউনের কাজটাই হচ্ছে সেটা। এইজন্য এর আগের শব্দটাকে বলে অ্যান্টিসিডেন্ট। অত নামটা মনে রাখার দরকার নেই। বলা হয় অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে কি? মানে ওকে রেফার করে, মানে ওকে ইঙ্গিত করে। মানে এই এই which মানে কি? বলছে হি ওয়ার্কস ইন আ কোম্পানি। সে একটা কোম্পানিতে কাজ করে। যেটা স্টার্ট হয়েছিল 1990 তে। তাহলে যেটা মানে কোনটা? যেটা মানে হচ্ছে কোম্পানিটা। ঠিক আছে? এই which মানে কি? যেটা। সে একটা কোম্পানিতে কাজ করে যেটা 1990 তে শুরু হয়েছিল। তাহলে এই যে যেটা 1990 তে শুরু হয়েছিল, যেটা মানে কোনটা? যেটা মানে হচ্ছে এই কোম্পানিটা। তাহলে যেটা বা which এটা কি করছে? কোম্পানিটাকে ডিনোট করছে, কোম্পানিটাকে ইন্ডিকেট করছে, কোম্পানিটাকে নির্দেশ করছে। তাই কোম্পানিকে দেখে আমি ভার্ব বসাবো। কোম্পানি সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব, কোম্পানি প্লুরাল হলে প্লুরাল ভার্ব। স্যার এটা কি অফের মতো? অনেকটা অফের মতো। অফেও যেমন আমরা কি করি তার আগের যে অংশটা সেটাকে দেখি, অফে হচ্ছে তার আগের অংশটা। মানে অফের ঠিক আগেও থাকতে পারে শব্দটা বা অফের একটা শব্দের আগেও থাকতে পারে। মানে নাউন যেটা আছে আরকি সেই নাউনটাকে দেখে আমরা করি। এইখানে হচ্ছে এর এক্সাক্টলি আগে যে শব্দটা থাকবে, মানে এর ঠিক বাঁ পাশে, ঠিক বাঁ দিকের যে অ্যাডজেসেন্ট শব্দটা থাকবে সেই শব্দটাকে দেখে আমি বসাবো। অনেকটা অফের মতো বলতে পারো। তো কোম্পানি আছে এখানে সিঙ্গুলার আছে। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব হবে was। তাহলে was started। ঠিক আছে? মানে এটা হচ্ছে একটা যে আমি আমি ট্রিক থেকে মাথায় রাখলাম যে আম আমি ট্রিক থেকে মাথায় রাখলাম যে মানে আ এর আগের শব্দটা দেখেই করতে হবে। কিন্তু যদি লজিক্যালি মাথায় রাখতে চাই সেক্ষেত্রে হচ্ছে ওই মানেটা দেখতে হবে। যে which was started, which মানে কোনটা অ্যাকচুয়ালি, which মানে হচ্ছে কোম্পানিটা। আমরা অর্থগত দিক থেকে যদি দেখি তাহলে এরকম ভাবে আমরা করতে পারি। মানে বুঝে আমরা করতে পারি। আর না হলে আমরা যেটা বললাম এই ট্রিকও মাথায় রাখতে পারি। যেমন অফের ক্ষেত্রে আমরা মাথায় রেখেছিলাম যে অফের আগের শব্দটা মানে অফের আগের পোরশন থেকে করতে হয়। তেমন রিলেটিভ প্রোনাউন এর ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন এর আগের শব্দটা থেকে করতে হয়। ঠিক আছে? আচ্ছা ধরো আরেকটা সেন্টেন্স দিই। আচ্ছা আরেকবার একটুখানি ধরো আরেকটা সেন্টেন্স উম বলা হচ্ছে যে হি ইজ ওয়ান অফ দ্য আ হি ইজ হি ইজ ওয়ান অফ দ্য উম ফিউ পারসনস হু আম ড্যাশ হু ড্যাশ সিন দ্য ইন্ডিপেন্ডেন্স। ব্র্যাকেটে ধরে বলা হলো হ্যাজ এবং হ্যাভ। সে হলো সেই few persons মানে সামান্য কয়েকজন ব্যক্তির মধ্যে একজন one of those বা one of the few persons উম এটা those ধরো করে দিলে those one of those few persons সেই সামান্য ব্যক্তি মানে সেই সামান্য কয়েকজন ব্যক্তির মধ্যে একজন তিনি ইন্ডিপেন্ডেন্স দেখেছেন, তিনি স্বাধীনতা দেখেছেন। ঠিক আছে? এবার দেখো এখানে আমি রিলেটিভ প্রোনাউন কি পাচ্ছি? আমার যে WH ওয়ার্ডটা who এটা হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে? এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে আ রিলেটিভ প্রোনাউন WH ওয়ার্ডটা যেহেতু রিলেটিভ প্রোনাউন সুতরাং আমাকে কি করতে হবে? তার ঠিক আগের যে শব্দটা আছে সেই শব্দটাকে দেখতে হবে যে সেটা কি আছে। সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। সেটা যদি সিঙ্গুলার থাকে আমি সিঙ্গুলার ভার্ব করব, সেটা প্লুরাল থাকলে প্লুরাল ভার্ব। তাহলে এটা যেহেতু প্লুরাল আছে, পারসনস আছে, প্লুরাল আছে, সুতরাং আমরা এখানে প্লুরাল ভার্ব করব। প্লুরাল ভার্ব কোনটা হবে? হ্যাভ। তাহলে হু হ্যাভ সিন দ্য ইন্ডিপেন্ডেন্স, দি ইন্ডিপেন্ডেন্স।
ঠিক আছে? তাহলে হি ইস ওয়ান অফ দোজ ফিউ পারসনস হু হ্যাভ সিন দ্য ইন্ডিপেন্ডেন্স। তার মানে কি যে তিনি হচ্ছেন সেই ব্যক্তিদের একজন যেই ব্যক্তিরা স্বাধীনতা দেখেছেন। তিনি স্বাধীনতা দেখেছেন কিন্তু বলা হচ্ছে না। তিনি হচ্ছেন সেই ব্যক্তিদের একজন যে ব্যক্তিরা স্বাধীনতা দেখেছেন। আর তিনি হচ্ছেন সেই ব্যক্তিদের একজন যারা স্বাধীনতা দেখেছেন। সেই সামান্য কয়েকজন ব্যক্তিদের একজন যারা স্বাধীনতা দেখেছেন। ঠিক আছে? তাহলে এই যে হু যেটা সেটা কাকে ইন্ডিকেট করছে তার থেকে আগের শব্দটা যে অ্যান্টিসিডেন্ট অর্থাৎ পারসন তাকে ইন্ডিকেট করছে। এবং সেই অনুযায়ী এখানে আমি ভার্বটা বসাচ্ছি হচ্ছে প্লুরাল ভার্ব। পারসনস যেহেতু প্লুরাল আছে তাই আমরা এখানে ভার্বটাও বসাচ্ছি হচ্ছে প্লুরাল ভার্ব। ঠিক আছে? এই হলো ব্যাপার। আ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই পুরোটা নিয়ে কারোর কোথাও ডাউট থাকলে বলো। তারপর আমি আসছি পরের প্রসঙ্গে। মানে আ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের এখানেই ক্লোজড। এরপর আমরা বিভিন্ন এক্সাম্পল করব, প্র্যাকটিস করব। সেখানে আরো ২-১ টা জিনিস আসতে পারে। সেগুলো তখন ডিসকাশন করা যাবে। কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর ফরমালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর আর কিছু আমাদের কাছে করার মতো নেই। বল এনি ডাউট কারোর? না স্যার। তো আচ্ছা, আ আমরা এরপরে যেটা শুরু করব, আজকেই আমি চ্যাপ্টার শুরু করছি না চিন্তা নেই। একটা যেহেতু লম্বা পোরশন করিয়েছি। এরপরে আমরা যেটা শুরু করতে যাবো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। যেহেতু আমাদের মূলত ৪ টে জিনিসের উপর সবথেকে বেশি প্রশ্ন আমরা পাই। আ ভার্ব এবং টেন্স, তার সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তার সাথে ভয়েস এবং ন্যারেশন। তো ভয়েস আমাদের কিছু না কিছু থাকবেই। তো সেজন্য ভয়েস চেঞ্জটা আমাদের করতে হবে। এরপর আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জের একদম প্রাথমিক ২-৪ টে কথা আজকে আমি শুধু বলে রাখবো এবং তোমাদের একটু কাজ দিয়ে রাখবো জিনিসগুলো দেখার জন্য বাড়িতে। আ তোমরা একটু বাড়িতে দেখে রাখবে। তারপরে আমরা পরের দিন ভয়েস চেঞ্জ আগামী মঙ্গলবার যখন আমাদের পড়া হবে সেদিন আমরা ভয়েস চেঞ্জ শুরু করব। অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস। আজকে আমি প্রাথমিকভাবে কিছু তোমাদের কাজ দিয়ে রাখছি এবং কিছু কয়েকটা জিনিস বলে রাখছি সেগুলো একটু তোমাদের দেখে নিতে হবে। দেখো, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। ভয়েস চেঞ্জ বা এই অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস এইটা শুধু দেখো এটা শুধুমাত্র যে মানে আমার অবজেক্টিভ এর ক্ষেত্রে আ অবজেক্টিভ ইংলিশের ক্ষেত্রে সেখানে আমার ওই মানে ভয়েস চেঞ্জ করতে এবং কিছু মার্কস পেতে সাহায্য করবে তা না। এই ভয়েসের যে কনসেপ্টটা, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের যে কনসেপ্টটা, এটা যদি ঠিকঠাকভাবে তৈরি হয়, তাহলে আমার সেন্টেন্স ফরমেশন, আ সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি এই বিষয়গুলো এবং যারা ক্লার্কশিপ দেবে তাদের ক্ষেত্রে পরবর্তীতে মানে প্রিলি পাস করেই তো চাকরি পাবে না। তারপরে ডেসক্রিপটিভ এর মানে মেইনস যেটা হবে আরকি সেখানে ডেসক্রিপটিভ পেপার থাকে। কিন্তু সেই ডেসক্রিপটিভ পেপার আ সেখানে আ ইংরেজি লিখতে লেখা-টেখার ব্যাপার থাকে। তো এইগুলোর জন্য সেন্টেন্সের স্ট্রাকচার এর ধারণা জরুরি। এবং এই ধারণাটার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস এর পরিষ্কার ধারণা থাকে। এটা আমরা পরের দিন থেকে এটার জন্য আমাদের ১ম এ যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একদম ১ম এ করেছিলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বলে ৩ টে জিনিস। এই জিনিসটাকে আমাদের আরেকবার ভালো করে বাড়িতে একটু বসে ঝালিয়ে নিতে হবে। যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট জিনিসটা কি? এবং কখন অবজেক্ট হয়, কখন অবজেক্ট হয় না। কোথায় আমরা আ মানে অবজেক্টের মতো দেখতে হলেও সেটাকে আমরা অবজেক্ট বলি না। এরকম বেশ কিছু জিনিসপত্র আমাদের ডিসকাশন হয়েছিল ক্লাসে। আ যখন আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই চ্যাপ্টার গুলো করেছিলাম মানে ভার্ব, টেন্স এগুলোর আগে যখন আমরা এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই চ্যাপ্টার গুলো করেছিলাম সেখানে হয়নি। আমরা যদি একটা কুইক রিভিশন বা একটা কুইক রিক্যাপ করি, সেটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে আ কাজ, কাজ করছে যে, সে হচ্ছে সাবজেক্ট। ভার্ব কি? কাজটা হচ্ছে ভার্ব। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে, সেটা হচ্ছে অবজেক্ট। এখানে আমরা দেখেছিলাম ২ টো জিনিস যে একটা হচ্ছে কি দিয়ে প্রশ্ন করে যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এবং কাকে দিয়ে প্রশ্ন করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এটা আমরা দেখেছিলাম। তো যাই হোক ডিরেক্ট অবজেক্ট হোক আর ইনডিরেক্ট অবজেক্ট হোক, মোট কথা এটা অবজেক্ট। ঠিক আছে? তো অবজেক্ট যখন মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যখন উত্তর যখন পাওয়া যাচ্ছে, তখন সেটাকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারব।
এটা মাথায় রাখবে। যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস আমরা বলছি কখন আমরা প্যাসিভ ফর্মটা কখন তৈরি করতে পারবো? যখন এই অ্যাক্টিভ ফর্মে অবজেক্ট প্রেজেন্ট আছে। অর্থাৎ আমরা তো ওখানেও দেখেছিলাম যখন আমরা অবজেক্টের ধারণা করছিলাম তখনও দেখেছিলাম যে এমন সেন্টেন্স হতে পারে যেখানে একটা অবজেক্ট আছে, এমন সেন্টেন্স হতে পারে যেখানে দুটো অবজেক্ট আছে। আবার এমন সেন্টেন্সও হতে পারে যেখানে কোনো অবজেক্টই নেই। ৩ রকমই হতে পারে। ৩ রকমই হতে পারে। এবার যদি অবজেক্ট থাকে সে একটা থাকুক বা দুটো থাকুক যাই থাকুক না কেন, অবজেক্ট যদি থাকে তাহলে সেটার আমরা প্যাসিভ ফর্ম করতে পারবো। অর্থাৎ প্যাসিভ ভয়েসে তার ট্রান্সফরমেশনটা তাকে চেঞ্জটা আমরা করতে পারবো। কিন্তু যেই সেন্টেন্সের অবজেক্ট নেই অর্থাৎ যার মানে যে সেন্টেন্সে শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্ব রয়েছে এবং তার সঙ্গে অ্যাডভার্ব অন্যান্য আনুষঙ্গিক বিষয় সেগুলো আমি ছেড়ে দিচ্ছি। সেগুলো থাকুক না থাকুক কিছু এসে যায় না। মোট কথা অবজেক্ট যেখানে নেই, যে সেন্টেন্সের অবজেক্ট নেই সেটাকে আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো না। আর এইটা অনেক সময় প্রশ্ন দেয় এমসিকিউর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখা যায়। এই যে ধরো একটা সেন্টেন্স দিয়েছে দিয়ে বলছে যে এটার প্যাসিভ ফর্ম কি হবে? বা এটাকে প্যাসিভ ভয়েস এ যদি এটাকে কনভার্ট করা হয়, প্যাসিভ ফর্ম এ যদি এটাকে কনভার্ট করা হয় তাহলে এটা কি হবে? উত্তরটা কি হবে? তো তখন ধরো সেই সেন্টেন্সটার যে সেন্টেন্সটা দিয়েছে সেই সেন্টেন্সটার অবজেক্টই নেই। অথচ প্রশ্নটা দিয়েছে যে এটার প্যাসিভ ফর্ম কি হবে? এবার তুমি এটার অপশনে দেখবে যে ৩ টে সেন্টেন্স দেওয়া আছে সেটাকে দেখে মনে হচ্ছে যেন প্যাসিভ ফর্ম এ কনভার্ট করে দিয়েছে ইত্যাদি। এবং ৪ নম্বর অপশনটা থাকে প্যাসিভ ফর্ম ইজন্ট পসিবল। এটার প্যাসিভ ফর্মটা করা পসিবল নয়। ঠিক আছে? তখন ওইটা হচ্ছে আমার উত্তর কেন? তার কারণ যদি অবজেক্টই না থাকে আমি প্যাসিভ ফর্মটা করব কোত্থেকে? ঠিক আছে? তাহলে এইটা আমাকে মাথায় রাখতে হবে যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ৩ টেই যদি থাকে মানে অবজেক্টটা মোট কথা অবজেক্ট যদি থাকে তাহলে আমরা সেটাকে প্যাসিভ ফর্ম করতে পারব। অবজেক্ট যদি না থাকে কোন সেন্টেন্সে তাহলে সেটা শুধুমাত্র অ্যাক্টিভ ফর্ম হয়। সেটার কোন প্যাসিভ ফর্ম হয় না। ঠিক আছে? এইটা একটা জিনিস। আরেকটা জিনিস সেটা হচ্ছে কিছু টেন্স এর প্যাসিভ ফর্ম করা যায় না। তাহলে ১ নম্বর হচ্ছে যে অবজেক্ট না থাকলে প্যাসিভ ফর্ম হয় না। আরেকটা হচ্ছে প্যাসিভ ফর্ম হয় না কিছু টেন্স এর ক্ষেত্রে। কিরকম? ১ নম্বর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ২ নম্বর হচ্ছে যেকোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ৩ টে জিনিস থাকে। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং একটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এর মধ্যে শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পড়ছি কারণ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দরকার নেই আমাদের। তাহলে এই ৪ টে টেন্স কোন ৪ টে টেন্স? ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সোজা কথায় ফিউচার কন্টিনিউয়াস এবং যেকোনো পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এইগুলোর ক্ষেত্রে এই ৪ টের ক্ষেত্রে আমরা কোন রকমের প্যাসিভ ফর্ম করতে পারি না। প্যাসিভ প্যাসিভ ফর্মে কনভার্ট করতে পারি না বা ভয়েস চেঞ্জ করতে পারি না। শুধু এগুলো অ্যাক্টিভ ফর্ম না। এইটা হচ্ছে একটা বেসিক ধারণা, এটা মাথায় রাখতে হবে এবং এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এর যে জিনিসটা, এটা একটু বাড়িতে আগামী সপ্তাহটা ভালো করে দেখে নিতে হবে। ঠিক আছে? আর যেহেতু আমাদের একটা ওই ১ম এই বললাম ক্লাসে যে একটা ডিসকন্টিনিউশন হয়েছে। সেই কারণে তোমাদের যে ভোকাবস গুলো দেওয়া হচ্ছিল সেটারও একটা ডিসকন্টিনিউশন হয়েছে। তো এইটাও আমি মানে আগামী সপ্তাহ থেকে এটা যাতে রেগুলারলি হয় সেটা আমি ট্রাই করব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা যেহেতু শেষ হয়ে গেছে, টেন্স যেহেতু শেষ হয়ে গেছে, এই দুটোর উপর আমি দুটো টেস্ট তোমাদের দিয়ে দেবো আজকালের মধ্যে। তোমরা সেটা সলভ করে রাখো বাড়িতে। আগামী সপ্তাহে এটা নিয়ে আলোচনা হবে। ঠিক আছে? আগেও বলেছিলাম দেবো কিন্তু সেটা দেওয়া হয়ে ওঠেনি। এই যে বিভিন্ন রকমের ডামাডোল মাঝখানে গেছে। সেটা দেওয়া হয়ে ওঠেনি। তো তোমাদের ২-১ দিনের মধ্যে এটা প্রোভাইড করে দেওয়া হবে। তোমরা বাড়িতে সেটা সলভ করে রাখো নিজেরা। কেমন?